নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। আমাদের এই ফিনিক্স নিউজের জার্নি যবে থেকে শুরু হয়েছিল সেই সময় আমাদের প্রথম এপিসোড ছিল ইরানকে নিয়ে। তার কারণ সেই সময় ইরানে আয়াতুল্লাহ আল খামেইনির যে কর্মকাণ্ড বা তার রাজনীতি এবং তার ফলে সেখানকার সাধারণ মানুষের জীবনের কি অবস্থা হয়েছিল সেই নিয়ে আমরা প্রথম এপিসোড করেছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আবার নতুন একটা এপিসোড করতে হবে এবং সেই এপিসোডে আমাদেরকে এটা বলতে হবে যে আয়াতুল্লাহ আল খামেনি একজন ডিক্টেটর, তিনি আর নেই। কিন্তু পরিস্থিতিটা আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে নয়। যে প্রশ্ন নিয়ে আমরা আজকে কথা বলতে চলেছি সেটা আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে নয়, তার মৃত্যু নিয়ে এবং তারপরে তৈরি হওয়া বেশ কিছু কনসিকুয়েন্সেস নিয়ে। ইরানের মোল্লাতন্ত্রের সর্বাধিনায়ক ছিলেন আয়াতুল্লাহ আল খামেনি এবং আমরা জানি যে তিনি একজন ডিক্টেটর ছিলেন। তার ডিক্টেটরশিপের কথা কারোর অজানা নয়। মাহসা আমিনির মতো একজন মহিলাকে, একজন কুর্দিশ তরুণীকে কি কারণে অকালে চলে যেতে হয়েছিল, বা এত হাজার হাজার কুর্দিশ তরুণ তরুণী যারাই তার বিরুদ্ধে গলা তুলেছিল তাদের কি অবস্থা হয়েছিল সে খবর আমরা সবাই জানি। সব থেকে অদ্ভুত বিষয় হলো যে আয়াতুল্লাহ আল খামেনি যেদিন মারা গেলেন সেদিনকের যদি ইরানের চেহারাটা দেখা যেত তাহলে অবাক করার মতো একটা বিষয় ছিল। দেশের সর্বাধিনায়ক তিনি মারা গেছেন আর গোটা দেশ বাজি ফাটাচ্ছে, উল্লাস করছে। কিছু মুষ্টিমেয় তার দলের, তার অনুগতরা ছাড়া বাকি গোটা দেশের সাধারণ মানুষ তারা উল্লাস করছে, তারা বাজি ফাটাচ্ছে। কেন? কোনো মানুষের মৃত্যুই কিন্তু উল্লাসের বিষয় নয়, আনন্দের বিষয় নয়। অথচ যদি কোনো কারোর মৃত্যু এতটা উল্লাস বা এতটা আনন্দ ডেকে আনে দেশে, তাহলে বুঝতে হবে সে মানুষ নিশ্চয়ই দেশের সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের চোখে এতটাই নিচে নেমে গেছিল, এতটাই ঘৃণ্য হয়ে উঠেছিল যে তার মৃত্যু তাদেরকে তো নাড়া দিতে পারেইনি, উপরন্তু তার মৃত্যু একটা বন্ধন খুলে যাওয়া বা বাঁধন ছেঁড়ার মতো আনন্দ দিয়েছে। তো সে বিষয়টা সে দেশের মানুষের অভিব্যক্তি ছিল, সেই রকম ভাবে আনন্দ করা, সেরকম উল্লাস করাটা সে দেশের মানুষের অভিব্যক্তি ছিল। কিন্তু এই খামেইনির মৃত্যুতে আমাদের ভারতবর্ষের মুসলিমরা যেভাবে শোক প্রকাশ করছেন সেটা দেখে অবাক লাগে। তার কারণ খামেইনির মৃত্যুতে আমাদের ভারতের বিশেষ কিছুই যায় আসে না। সরকার পড়ে গেল কি রইলো তা নিয়ে ভাবার কাজ আমাদের নয়, সেটা নিয়ে ভাবার কাজ দিল্লির সাউথ ব্লকের। তারা ভেবে দেখবেন কি হবে। কিন্তু একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে, একজন সভ্য মানুষ হিসেবে অবশ্যই আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু কোনোভাবেই কিন্তু দুঃখ প্রকাশের জায়গা রাখে না, অন্তত আমার মনে হয়নি। যে সাম্রাজ্যে মেয়েদের সম্মান নেই, সুরক্ষা নেই, তাদেরকে পশুর মতো তাদের সঙ্গে ব্যবহার করা হয়, তাদেরকে বস্তাবন্দি করতে বাধ্য করা হয়, চুল খুলে রাখার অপরাধে তাদেরকে এমন মারা হয় যে মাথা খুলি ফেটে যায়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। অ্যান্ড হ্যাটস অফ টু ইরফান সুলতানি, একটা ২৬ বছরের ছেলে। তার তো এখনই মরে যাওয়ার কথা ছিল না, কিন্তু সেও এই ডিক্টেটরশিপের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, গলা তুলেছিল, এবং সেই কারণে তাকে পর্যন্ত হত্যা করা হলো। শুধু তাকে কেন, হাজার হাজার কুর্দিশ তরুণ তরুণীকে হত্যা করা হয়েছে। তার কারণ তারা এই মোল্লাতন্ত্রের দমন পীড়ন আর শাসন মানতে চাইছিল না। তারা ফিরে যেতে চাইছিল তাদের নিজেদের প্রাচীন ধর্মাচরণে, জরাথ্রুস্টিয়ান ধর্মাচরণে তারা ফিরে যেতে চাইছিল। তার কারণ আজকে ইরানের যে চেহারা, হিজাব পরা, সে চেহারা তো ইরানের প্রাচীন চেহারা নয়। প্রাচীন ইরান অনেক বেশি রং বেরঙি, সেটা অনেক বেশি আনন্দ উচ্ছ্বাসে ভরা, রংদার, বাহারি। এবং যদি
একটু প্রাচীনকালের ইরানিয়ান ছবি দেখা যায়, তাহলে সেখানে দেখা যাবে যে মেয়েরা রীতিমতো মিনিস্কার্ট পরে, আধুনিক পোশাক পরে তারা যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, তাদের চুল খোলা, তারা প্রাণের আনন্দে বাঁচছে। কিন্তু এই মোল্লাতন্ত্রের শাসন যবে থেকে শুরু হলো, তবে থেকে এই মেয়েদের যে স্বাধীনতা তাতে কাঁচি চলল। এবং তার ফলেই আজকে যখন যিনি এই শাসনের প্রবক্তা, যিনি এই কাণ্ডটি শুরু করেছিলেন, তার মৃত্যুতে আজকে ইরান এতটা উৎসবে মেতে উঠেছে। ইরানের নতুন পতাকা নিয়ে তারা উৎসবে মেতে উঠেছে। এই মিউজিকটা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, আপনারা হয়তো শুনেও থাকবেন, অনেকবার শুনেছেন যে যখন থেকেই ইরানের এই টালমাটাল পরিস্থিতি শুরু হয়েছে, এই ধরনের মিউজিক দিয়ে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। একবার দেখে নিন। যে বিষয়টা নিয়ে এই এপিসোডে শুরু হয়েছিল সেটা হচ্ছে যে আজকে মাহসা আমিনীর যিনি প্রাণদণ্ড দিয়েছিলেন, অর্থাৎ ইরানের সর্বাধিনায়ক আয়াতুল্লাহ আল খামেনি, তিনি মারা যাওয়াতে ভারতের বিশেষ কিছুই ক্ষতিবৃদ্ধি হলো না। কিন্তু ভারতীয় যারা সংখ্যালঘুরা রয়েছেন তারা যেভাবে এই বিষয়টাকে একটা রাজনীতির অঙ্গ করে তুলছেন সেটা মোটেই কাম্য নয়। তার কারণ আজকে তিনি মারা যাওয়াতে তাতে এদের কি যায় আসে? তিনি ভারতের কোন উপকারটাই করেছেন? উপকার তো করেনি, বরঞ্চ বহু ক্ষেত্রে দেখা গেছে যে তিনি ভারতের বিরুদ্ধে অনেক জায়গায় গলা তুলেছেন, অনেক রকম কথা বলেছেন। তো এই মুহূর্তে যেটা রাজনৈতিকভাবে ভারতের স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে চুপ করে থাকা, নিজের চরকায় তেল দেওয়া। এবং এখন সাউথ ব্লক কিন্তু এই ধীরে চলনীতিতেই চলছে। তার কারণ আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই কিন্তু দেশ শাসনের জন্য একটি কমিটি গঠন হয়েছিল এবং সেখানে নেতা হিসেবে আলী রেজা আরফিকে বসানোও হয়েছিল। কিন্তু এয়ার স্ট্রাইকে তিনিও মারা যান এবং এই এয়ার স্ট্রাইকের দায় কিন্তু স্বীকার করে নিয়েছে আমেরিকা এবং তার সঙ্গে ইসরায়েল। এবার এই আমেরিকা এবং ইসরায়েলকে শায়েস্তা করার জন্য ইরান অনেকদিন ধরেই তো চেষ্টা করছিল। ইরান বললে ভুল হবে, ইরানের সাধারণ মানুষ হয়তো হয়তো কেন বলছি, সত্যি সত্যি সাধারণ মানুষ উন্নয়নেরই পক্ষে। কিন্তু মাহসা আমিনীর মতো মেয়েদের যে ঘটনা, তা পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইরানের যিনি সর্বাধিনায়ক ছিলেন তিনি কিন্তু মোটেই এই আমেরিকার মতো উন্নয়ন বা আমেরিকার যে ভাবধারা এখানে আসুক এটা উনি চাননি এবং সেই কারণেই দেশটা পিছিয়ে পড়ছিল। তো আজকে আমেরিকার দাদাগিরি আমরা অলরেডি জানি যে সর্বত্র আমেরিকা দাদাগিরি করে বেড়ায়, কিন্তু এক্ষেত্রে হয়তো সেই দাদাগিরিটা কিছুটা পজিটিভ ওয়েতে এসেছে, কারণ সেখানকার সাধারণ মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। এবার এই যে যুদ্ধ শুরু হলো ইরানে, তাতে ইরানের পক্ষ থেকে এমনিতেই ইরান কোনোদিনই ইসরায়েলের ওপর খুব একটা সন্তুষ্ট নয়। কি করে ইহুদিদেরকে শেষ করে দেওয়া যাবে, ইহুদিদের ধ্বংস করো এবং আমেরিকান সাম্রাজ্যবাদ ধ্বংস করো, এটাই ছিল এই আয়াতুল্লাহ আল খামেনির একমাত্র মোটো। তো সেখানে দাঁড়িয়ে ইরান স্বাভাবিকভাবেই যারা এই ইসরায়েলকে সমর্থন করবে তাদের বিরুদ্ধেই যাবে। তো ইসরায়েলকে সমর্থনকারী অনেকগুলি মুসলিম দেশ, ইউনাইটেড আরব আমিরশাহী বা অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা ইসরায়েলকে সমর্থন করে, তাদের ওপরে একের পর এক বোমা ফেলছে ইরান। আমরা দেখেছি যে ইরান ইতিমধ্যেই কিন্তু দুবাইতে বোমা ফেলেছে, দুবাই এয়ারপোর্টে আটকে ছিলেন অনেকে, সম্প্রতি তারা ফিরতে পেরেছেন, কিন্তু তারপরেও বহু মানুষ আটকে রয়েছেন, কারণ দুবাই, দোহা এই সমস্ত জায়গা থেকে কিন্তু ফ্লাইট চেঞ্জ করে মানুষ নিজেদের দেশে ফেরেন, কিন্তু সেই জায়গাগুলো এখন আটকে রয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য। এবং ইতিমধ্যেই কিন্তু আমেরিকান দূতাবাসের সামনেও বোমা পড়েছে এবং আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে লম্বা যুদ্ধের জন্য তারা একদম তৈরি এবং তাদের কাছে এত ক্ষেপণাস্ত্র রয়েছে যে গোটা ইরানকে ধ্বংস করে দেওয়া যাবে। সুতরাং গোটা ইরান, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধের বাতাবরণ এবং সেই যুদ্ধে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েল। কিন্তু ভারত এক্ষেত্রে কোনোভাবে কথা বলার চেষ্টা করছে না। তার কারণ, প্রথম কারণটাই হচ্ছে ভারত ইসরায়েলের বন্ধু। ভারতের 3টি বন্ধু আছে, তাদের মধ্যে একটি ইসরায়েল, একটি রাশিয়া এবং অন্যটি ভুটান। তার বাইরে সকলের সঙ্গেই ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কিন্তু বন্ধু বলতে এই 3জনই।
তার একটা উদাহরণ দিই, যে এই যে আজকে ইরানে এই যুদ্ধ শুরু হয়েছে, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তেল, খনিজ তেল। এবং এই খনিজ তেল চাবাহার বন্দর দিয়ে কিন্তু ভারত আনার চেষ্টা করতো। বেসিক্যালি চাবাহার বন্দরটা ভারত তৈরি করানোর চেষ্টা করেছিল, সেখানে ইরানিয়ানরাই কিন্তু এই বন্দর তৈরি করছিল। সেখানে ভারতের পক্ষ থেকে $120 মিলিয়ন দেওয়া হয়েছে। এবং এটা তৈরি করার মূল কারণটা ছিল ভারতের যে প্রতিবেশী দেশটি আছে পাকিস্তান, তারা কোনোদিনই ভারতের সঙ্গে ভাতৃসুলভ সম্পর্ক রাখেনি। যদিও একই দিনে একই সাথে জন্ম হয়েছে পরপর, কিন্তু তারপরেও ভারতকে কোনোদিনই তারা বন্ধু বলে মানতে পারেনি। তার কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই তো দেশটা ভাগ হয়েছিল। এবং আজও কিন্তু এই ইরানের যে সর্বাধিনায়ক, তার মৃত্যুতে এই দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা আরেকবার উঠে আসছে। সে বিষয়ে আমি পরে আসছি, কিন্তু প্রথমে চাবাহার বন্দরের কথা বলি। তো এই পাকিস্তানকে এড়িয়ে যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সেন্ট্রাল এশিয়া রিপাবলিক এবং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায়, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটা তৈরি করা যায়, সেই কারণেই কিন্তু ভারত এই চাবাহার বন্দরের প্ল্যানটা ছকেছিল। কিন্তু যে মুহূর্তে ইরানে যুদ্ধ শুরু হয়ে গেল, সেই মুহূর্তেই কিন্তু এই প্ল্যানটা চলে গেল বাফারিং এ। তার দুটো কারণ আছে। প্রথমত, এই যুদ্ধ শুরু হয়ে যাবে ভারত সেটা প্রথমে ভাবেনি। এবং দ্বিতীয় কারণ যেটা, এটা তারও আগে আসে, সেটা হচ্ছে যে আমেরিকা বলেই দিয়েছিল যে এই চাবাহার বন্দরে যে ইনভেস্টমেন্ট ভারত করছে, এটা যদি বন্ধ না করে তাহলে কিন্তু আরো স্যাংশন চাপানো হবে ভারতের উপরে। তো আপাতত ভারত সেই জন্য অপেক্ষা করে আছে, কারণ কোনো কিছুই তো আর চিরকালীন নয়। এই যে ট্রাম্পের যে দমনপীড়ন নীতি বা ট্রাম্পের যেরকম দাদাগিরি, স্যাংশন চাপানো, এই বিষয়টা যে সারা জীবনই থাকবে এমন কোনো কথা নেই। পরবর্তীকালে যখন সরকার পরিবর্তন হবে, তখন নতুন সরকার এসে নতুন রকম কিছু ভাবতে পারে। সেদিনকার কথা ভেবে ভারত আপাতত এই চাবাহার বন্দরের যে প্ল্যানটা বা এই চাবাহার বন্দর তৈরির জন্য যে টাকা পয়সা পাঠানো, সেই বিষয়টা আপাতত বন্ধ রেখেছে। যেই জন্য যদি দেখা যায় 2025 সালের যে ভারতের বাজেট রয়েছে, সেখানে চাবাহার বন্দরের জন্য বরাদ্দ রয়েছে টাকা, কিন্তু 2026 সালের বাজেটে এ বিষয়ে $1 বরাদ্দ করা হয়নি। তার কারণ এই চাবাহার বন্দর এবং তার যে পুরো টাকা পয়সার ব্যাপারটা, পুরো বিষয়টা, এটা আপাতত বাফারিং এ চলে গেছে। এই মুহূর্তে ভারত আর চাবাহার বন্দর নিয়ে খুব একটা আশাবাদী নয়। ইনভেস্টমেন্টটা রইলো, ইনভেস্ট করা রইলো, যে পরবর্তীকালে যদি সরকার পরিবর্তন হয় বা ইরানেও যদি সরকার পরিবর্তন হয়, যাদের সবসময়কার চিন্তা ভাবনা একমাত্র আমেরিকান সাম্রাজ্যবাদকে ধ্বংস করা বা ইসরায়েলকে ধ্বংস করা বা ইসরায়েলের যারা ইহুদি তাদের ক্ষতি করা, এমনটা না হয়ে তারা উন্নয়নের চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে হয়তো আবার নতুন করে চাবাহার বন্দর প্রাসঙ্গিকতায় ফিরতে পারে। কিন্তু আপাতত চাবাহার বন্দর বন্ধ, সুতরাং সেখান থেকে যে তেল আমদানি করার সুবিধা সেটা আপাতত বন্ধ। অন্যদিকে আরেকটাও বিষয় রয়েছে। আয়াতুল্লাহ আল খামেনির নিজস্ব দল আইআরজিসি তারা হুমকি দিয়েছিল যে হরমুজ প্রণালী তারা ব্লক করে ফেলবে। এখন এই হরমুজ প্রণালীর কি গুরুত্ব সেটা আমরা সকলেই জানি। হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে যে ক্রুড অয়েল সরবরাহ হয়, তার 20% এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। এবং সেখান থেকে কিন্তু ভারতের জন্যও তেল আসে। ভারতের মোটামুটি 40% তেলই আসে, যে ক্রুড অয়েল ভারতে আসে, সেই ক্রুড অয়েলের 40%ই আসে এই হরমুজ প্রণালী দিয়ে এবং এই মধ্যপ্রাচ্য থেকেই। কিন্তু এই মুহূর্তে হরমুজ প্রণালী যেহেতু ব্লক, সেজন্য ভিএলসিসির পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে আপাতত কিছুদিন কোনো বড় জাহাজ, কোনো বড় তেলবাহী জাহাজ যাবে না, কারণ ওই যুদ্ধ পরিস্থিতির মধ্যে কেউই জড়াতে চাইছে না। এবং তার ফলে ইউএসএ বা রাশিয়ার মতো দেশ থেকে যে ভারতের তেল আমদানি করতে হয়, সেই তেল আমদানির পরিমাণ বাড়াতে হবে, কারণ আপাতত মধ্যপ্রাচ্য থেকে তেল আসার কোনো চান্স নেই। এবারে আমি একটু প্রথমের দিকে ফিরে যাই। এই যে প্রথমেই আমি বলেছিলাম না যে ভারতের 3টি আসল বন্ধু রয়েছে, প্রকৃত বন্ধু। সেই 3টি প্রকৃত বন্ধুর নাম, এক রাশিয়া, আর এক ইসরায়েল, আর একজন ভুটান। ভুটান এই মুহূর্তে আমাদের কাছে প্রয়োজনীয় নয়, ব্রাত্য। এই মুহূর্তে ভুটানকে আমরা আলাদা রাখছি। কিন্তু আমরা যদি রাশিয়া আর ইসরায়েলের দিকে তাকাই, তাহলে পরপর দুটো বিষয় বলে রাখি। খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ লেটেস্ট এই খবর, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যেহেতু মধ্যপ্রাচ্যের তেল আসা, ক্রুড অয়েল আসা বন্ধ হয়ে গেছে, ভারত এই মুহূর্তে সেখান থেকে তেল নিতে পারবে না। সেই কারণে ভারতের বন্ধু রাশিয়া বলেছে যে ভারত যে পরিমাণ তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করত, সেই পরিমাণ তেল ভারতের প্রয়োজনের যা লাগবে সেই সমস্ত তেল রাশিয়া দেবে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, ইসরায়েল
ইসরায়েলের সঙ্গেও ভারতের বন্ধুত্ব আজকের নয়। 1971 সালে যখন ভারত পাক যুদ্ধ হচ্ছিল, সে সময় ভারতের পক্ষেও তো ভারতের আজকে সেনাবাহিনীর যে শক্তি, সেই শক্তি সেদিন ছিল না। কিন্তু সেদিনকে যখন বাংলাদেশ যুদ্ধ হচ্ছিল এবং ভারত এবং পাকিস্তান সেই যুদ্ধের জড়িয়ে পড়েছিল, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য ভারত যখন যুদ্ধে নেমেছিল, সেই সময় কিন্তু অস্ত্র সরবরাহ করে, তখন ইসরায়েলেরও পায়ের তলার মাটি অতটা শক্ত নয়, কিন্তু তারপরেও ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রিকোয়েস্টে সেই মুহূর্তে কিন্তু ইসরায়েল থেকে অস্ত্র এসেছিল ভারতে, এবং সেই অস্ত্রই কিন্তু ভারতকে জয়ের পথ দেখিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য, স্বাধীন করার ক্ষেত্রে। সেদিন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পেছনে ইসরায়েলেরও কিন্তু নীরব ভূমিকা রয়েছে, এবং সেই সময় থেকেই ইসরায়েল সবসময় ভারতের বন্ধু। ইসরায়েল নিজেদের যে টেকনোলজি, নিজেদের যে ডিফেন্স টেকনোলজি, এই সমস্ত কিছু ভারতের সঙ্গে শেয়ার করে, যে আর কারোর সাথে শেয়ার করে না, সেগুলো ভারতের সাথে শেয়ার করে, কারণ ভারত ইসরায়েলের প্রকৃত বন্ধু। এবং এই যে বন্ধুত্ব, তার নিদর্শন আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিককালে যখন ইসরায়েলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরে গিয়েছিলেন, সেখানে ইসরায়েল থেকে কিভাবে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে, কিভাবে তাকে ওয়েলকাম করা হয়েছে। এবং আমরা দেখেছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিভাবে ওয়েলকাম করেছেন মোদীকে। অর্থাৎ মোদীকে ওয়েলকাম করার জন্য নেতানিয়াহু নিজে ভারতীয় পোশাক পরে এসেছেন, বন্ধুকে জড়িয়ে ধরেছেন ভারতীয় পোশাকে। স্পেশাল এটা একটা মোদীর জন্য গিফট ছিল হয়তো তার পক্ষ থেকে, বা একটা সারপ্রাইজ ছিল, এতটাই বন্ধুত্ব। তো সেখানে দাঁড়িয়ে আজকে যখন ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েল, অবশ্যই ভারতের পক্ষে ইসরায়েলকে বাদ দিয়ে ইরানকে সমর্থন করা সম্ভব নয়। তার কারণ আমি আগেই বলেছি যে ইরানের যিনি সর্বাধিনায়ক আয়াতুল্লাহ আল খামেনি, তিনি অনেক ক্ষেত্রে অনেকবার কিন্তু ভারত বিরোধী কথা বলেছেন, ভারত বিরোধী জিগির তুলেছেন, তার নিজের এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন ভারত সম্পর্কে। সেই কারণে ভারতের সঙ্গে মোটামুটি একটা বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে ভয়ঙ্করভাবে ইরানের সঙ্গে আছে এমনটা নয়। তো সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি বিচার করে ধীরে চলো নীতি বা শান্তির পথে চলাটাই সাউথ ব্লক গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এবং এই সময়ে সব থেকে বড় যেটা সমস্যা হয়ে উঠেছে সেটা হচ্ছে যে এ দেশের যারা সংখ্যালঘুরা রয়েছেন, মুসলিমরা রয়েছেন, তারা এই মুহূর্তে একটা অদ্ভুত স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ তারা কেন হঠাৎ করে মনে করে ফেললেন যে আলী খামেনি তাদের গুরু, তাদের ধর্মগুরু, এর কোনো জাস্টিফিকেশন পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই যদিও স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে কোনো রকম ভাবে কোনো বিভ্রান্তি যদি ছড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে যেন সরাসরি ব্যবস্থা নেওয়া হয়। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন ব্লগার যারা আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সংখ্যালঘুরা রীতিমতো চিৎকার চেঁচামেচি করছেন, তারা রীতিমতো থানা ঘেরাও করছেন এবং পুলিশ তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রয়োজন নেই আয়াতুল্লাহ আল খামেনিকে কি করা হলো না করা হলো তা নিয়ে, কিন্তু আমরা এই প্রশ্ন তুলছি এই মুহূর্তে, আমাদের এটাই একমাত্র প্রশ্ন যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে, সেখানে একজন বিদেশি নেতার মৃত্যু নিয়ে কথা বললে এ রাজ্যের যারা সংখ্যালঘুরা আছেন তারা রেড়ে করে তেড়ে আসছেন কেন? তাদের কি স্বার্থ? তাদের তো কোনো স্বার্থ নেই। তাদেরকে আয়াতুল্লাহ আল খামেনি তো এক পয়সা দিয়েও সাহায্য করেননি। তাহলে তাদের স্বার্থটা কি যে তারা এভাবে রেড়ে করে তেড়ে আসছেন? এবং তার চাইতেও বড় কথা যেটা, যে খামেনি আমাদের উপকারটা কি করেছেন? আজকে দেশটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো মুসলিমদের জন্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও যারা এই ভারতবর্ষকে আগলে
ভারতবর্ষে ভালোবেসে থেকে গিয়েছিলেন, এটাকে নিজের বলে, এই দেশটাকে বা এই মাটিটাকে নিজের বলে ভাবতে পেরেছিলেন, তাদের কাছে কাঁটাতারের বেড়ার আগে নিজের মাটিটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু খুব অবাক লাগে যে যাদের পূর্বপুরুষরা এদেশকে, এদেশের মাটিকে ভালোবেসে প্রাণ দিয়েছিলেন, এ দেশে থাকাটা চুজ করেছিলেন, তারা চাননি, তারা যখন যখন পাকিস্তান এই নামটার পেছনেই পাক না পাক এরকম একটা কথা রয়েছে, অর্থাৎ যে স্থান পাক অর্থাৎ পবিত্র, সেই জায়গাই হলো পাকিস্তান, যেখানে মুসলিমরা থাকবেন, অর্থাৎ হিন্দুস্তান নাপাক, হিন্দুদের ভূমি, তো সেজন্যই নাপাক। তো সেই নাপাক ভূমিকে আপন করে যারা থেকে গেছিলেন, তাদেরই যারা আজকে উত্তরসূরিরা, তারা এইভাবে যে ঘটনা ঘটাচ্ছেন, সেই উত্তরসূরিরা আজকে অন্য একজন নেতা তাকে নিয়ে এ রাজ্যে, এ দেশের সমস্ত মানুষদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছেন, যার ফলে একজন ব্লগারকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তার কারণটা কি? দেখা যাচ্ছে যে তারা নিজের দেশের চাইতে অন্য দেশের প্রতি বেশি কৃতজ্ঞ বা অনুগত। অদ্ভুত ব্যাপার, যে দেশের খাচ্ছেন, যে দেশের পড়ছেন, যে দেশের থেকে নিচ্ছেন, সে দেশের প্রতি আপনার কোনো আনুগত্য নেই, সে দেশের বন্দে মাতরম আপনারা গাইতে পারবেন না, অথচ অন্য দেশের কোন নেতা তিনি মারা গেলেন, তার কি হলো, তাকে নিয়ে আপনারা হাহাসান করে বুক চাপড়াচ্ছেন। मैं कुछ नहीं कहूँगा। हमारा रहबर वो शहीद हो गया, क्या करेंगे हम? सारे मुसलमानों के लिए ये हिदायत है। क्या है ये? कौन है ये? एक मुल्क 10,000 मुल्क से 10 मुल्क से जंग करते हैं। जिंदा है, जिंदा है, जिंदा है इस्राइल का जो यार है, अमेरिका का जो यार है, अमेरिका इजराइल ने जो हमला किया है, उन्होंने ये जो हमारे रहबर मुअज़्ज़म आयतुल्लाह उस्मा सईद अली ख़ामेनी को इन्होंने शहीद कर दिया है। इसीलिए यहाँ पर ये जलसा निकला हुआ है। अमेरिका ये जो मासूमों पर ये हमला करते रहते हैं, इसके ख़िलाफ़ ये जो रहबर आयतुल्लाह उस्मा सईद अली ख़ामेनी हमेशा डट कर खड़ा रहते हैं। इसी वजह से इन लोगों ने रहबर मुअज़्ज़म आयतुल्लाह उस्मा सईद अली ख़ामेनी को शहीद कर दिया। কেন ভাই, কি প্রয়োজন? সবচেয়ে বড় কথা, যে দেশের মানুষ তিনি, এই আলী খামেনি যে দেশের মানুষ, সে দেশের মানুষ উৎসব মানাচ্ছে, সে দেশের মানুষ উৎসব করছে, তারা বাজি ফাটাচ্ছে, তারা রাস্তায় এসে নৃত্য করছে, মেয়েরা হিজাব খুলে ফেলে, চুল খুলে নৃত্য করছে। অর্থাৎ তিনি মানুষের কাছে কতটা বিদ্বেষ, কতটা ঘৃণা কুড়িয়েছিলেন। আর আপনারা অন্য দেশের হয়ে, তার সঙ্গে দূর দূর পর্যন্ত আপনাদের কোনো সম্পর্ক নেই, আপনারা তাকে নিয়ে রীতিমতো এ রাজ্যের, এ দেশের আপনার যারা প্রতিবেশী, তাদেরকে হেনস্থা করছেন কেন? দেখুন, যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরানের কাছে যুদ্ধ স্থায়ী করবার মতো ক্ষমতা নেই, কিন্তু আমেরিকার আছে। আমেরিকা হয়তো চাইবে না যুদ্ধটা স্থায়ী করতে, কিন্তু আমেরিকা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে এই যুদ্ধ যদি ইরান চালিয়ে যায়, তাহলে তাদের কাছে ততখানি গোলাবারুদ, ততখানি অস্ত্র শক্তি আছে যা দিয়ে ইরানকে যোগ্য শিক্ষা দেওয়া যায়। কিন্তু কোনো একটা দেশ ধ্বংস হয়ে যাক, সেই দেশের সভ্যতা ধ্বংস হয়ে যাক, সে দেশের মানুষ ধ্বংস হয়ে যাক, এটা কখনোই কাম্য নয়। তো সেই কারণেই হয়তো চেষ্টা করা হবে সারা পৃথিবীর পক্ষ থেকে, যারা শান্তিকামী অন্যান্য দেশের সমস্ত নেতারা, তারা হয়তো চেষ্টা করবেন যে কিভাবে এর একটা সমাধান সূত্র বার করা যায়। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে ভারতকেও এই যুদ্ধের মধ্যে কোনো একটা পার্টি হয়ে, কোনো একটা অংশ হয়ে থাকতে হবে। ভারত এই যুদ্ধের অংশ নয়, ভারত এই যুদ্ধের অংশ হতে চায় না। ভারত শান্তির বাণী দিতে পারে, কিন্তু ভারতের বন্ধু এই যুদ্ধে একটা পার্টি হয়ে রয়েছে, এই যুদ্ধের উল্টো দিকে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে কিন্তু ভারতের পরম বন্ধু রয়েছে। তো সেই কারণে ভারত সরাসরি সেই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না বটে, কিন্তু ভারত এই মুহূর্তে ইরানের সঙ্গেও নেই। সুতরাং
অন্যর দেশের যুদ্ধকে, অন্যের দেশের সিচুয়েশনকে নিজের দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি করার মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই। তাই এই রাজ্যের যে সমস্ত সংখ্যালঘু মানুষরা আলী খামেনির মৃত্যুকে নিয়ে একটা রাজনীতি করতে চাইছেন, যারা এ দেশে অশান্তি তৈরি করতে চাইছেন, তাদেরকে একটাই কথা বলার, যে যদি ভারত সরকার মনে করে যে আপনাদের এই অশান্তিকে ঠান্ডা করে দিতে হবে, তাহলে তারা 2 মিনিটে করে দিতে পারেন। কিন্তু ভারত সরকার চিরকালই শান্তির পক্ষ অবলম্বন করে চলতেই ভালোবাসে। সেই কারণেই কিন্তু বারবার বাংলাদেশ থেকে নানা রকম উস্কানিমূলক মন্তব্য, উস্কানিমূলক কথাবার্তা, 7 সিস্টার্স দখল করে নেবো, চিকেন স্নেক কেটে নেবো ইত্যাদির পরেও কিন্তু ভারত কোনো রকম ভাবে বাংলাদেশের বিরুদ্ধে মুখও খোলেনি, অ্যাকশনও নেয়নি। যদি অ্যাকশন নিত তাহলে সময় লাগতো না, বাংলাদেশকে কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস করে দেওয়া ভারতের বাঁ হাত কাখেল। কিন্তু ভারত সেটা চেষ্টা করেনি, করেইনি। তার কারণ দয়া এবং ক্ষমা, করুণা এগুলোই ভারতের মূল শিক্ষা। এবং ভারতের যে পশ্চিম প্রান্তে যে দেশটি 1947 সাল থেকে ভারতের বিরুদ্ধে লাগাতার কনস্পিরেসি করে আসছে, লাগাতার সেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা প্রক্সি ওয়ার করা ইত্যাদি কাজগুলো করে আসছে, তাদেরকে প্রয়োজন মতো ভারত জবাব দিয়েছে। কিন্তু কখনোই কিন্তু সে দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাক এমন কামনা করে ভারত ঝাঁপিয়ে পড়েনি। কারণ ভারত সেই একই কথা, শান্তির পক্ষে, ক্ষমার পক্ষে, করুণার পক্ষে। তো সেই শান্তি বা করুণা বা ক্ষমা বা দয়া, এই বিষয়গুলো ভারতের গুণ, ভারত আত্মার গুণ, ভারতের মানুষের গুণ। কিন্তু এই গুণ যদি বাঁধ ভেঙে যায় বা এই গুণের শেষ সীমায় যদি মানুষকে নিয়ে যাওয়া হয়, ছিঁড়ে যায় যদি এই বাঁধনটা, তাহলে কিন্তু পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীকৃষ্ণের বাণী আমরা ভুলিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার জন্য কি বার্তা দিয়েছিলেন, কি বাণী শিখিয়েছিলেন, তা আমরা প্রত্যেকটি ভারতবাসী, প্রত্যেকটি সনাতনী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের রক্তের মধ্যে রয়েছে গীতা এবং গীতার বাণী। সুতরাং এমন কোন রকম ভাবেই উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না বা এমন কিছু করার চেষ্টা করবেন না আমাদের সংখ্যালঘু ভাইয়েরা, যাতে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যায়।